একটু আগে সঞ্চালক বলছিলেন যে মুজিবনগর দিবস। এই মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার গঠন তাৎপর্য বিষয়ক যে আলোচনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলী সহ যে সকল সুধীজন এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি শুরুতেই কৃতজ্ঞতা পোষণ করছি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতি, যে তারা এরকমের একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে খুব সম্মানিত বোধ করছি। এই সাথে এই মুজিবনগর সরকার গঠনের সাথে যারা যুক্ত ছিলেন এবং এই সরকারের যারা দায়িত্ব পালন করেছেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেছেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই সরকারে যারা কাজ করেছেন তার দু একজন বা কিছু মানুষ হয়তো বেঁচে আছেন, সবাই বেঁচে নাই। যারা বেঁচে আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বেঁচে নেই তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে সরকারের যিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই সরকারের অন্যান্য মানুষবর্গ, বিশেষ করে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ASM কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী, সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। শুধুবৃন্দ, বক্তব্যটা আসলে কোথা থেকে শুরু করবো, আমি এগুলো নিয়ে ভেবেছি যে কোথা থেকে শুরু হওয়া উচিত। আমি নিজে এই বিষয়ে, যেহেতু কম সময়টা খুব বেশি না, আমি ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণ আমার সময়, বলছে 35 থেকে 40 মিনিট। তা আমি সরকার গঠনের এই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তারপরে আমরা সবাই এটা জানি যে সরকার গঠন কোনো আকস্মিক বিষয় নয়, হঠাৎ করে কোনো সরকার গঠিত হয়। আমরা 48 থেকে 70 নির্বাচন পর্যন্ত কোনো আলোচনায় যাব না। 48, 52, 54, 58, 62, 63, 69, 70 এ পর্যন্ত কোনো আলোচনা নাই কেন। কিন্তু 70 নির্বাচনের পরে আমি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে যদি বলি যে বাঙালিরা জিতেছিল, বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল। বাঙালিদের জন্য যে নির্ধারিত আসন তার 169টার মধ্যে 167টা, এবং টোটাল পাকিস্তানের যদি হিসাব ধরি তাহলে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং স্বাভাবিকভাবে বিশ্বের গণতন্ত্রের যে সিস্টেম, যে নিয়ম, সেই নিয়মে তাদেরই সরকার গঠন করার কথা। কিন্তু প্রথমত তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। দ্বিতীয়ত হলো যে সংসদ অধিবেশন বসার কথা প্রথম 15 ফেব্রুয়ারি, তারপর 3রা মার্চ। এই অধিবেশনটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বাঙালিরা বুঝতে পেরেছিল, শেখ মুজিব বুঝতে পেরেছিলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে ক্ষমতা হস্তান্তর এত সহজ হবে না। সে কারণে আমরা জানি যে ইলেকশন 2 ভাগে হয়েছিল। সারার ভাই সহ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা জানেন যে ঘূর্ণিঝড়ের কারণে 12টা আসনে নির্বাচন হয়েছিল জানুয়ারি মাসে। কিন্তু ডিসেম্বরের ইলেকশনের ফলাফলের ভিত্তিতেই পরিষ্কার হয়ে যায় যে কারা জিতছে। এবং সে কারণে 3রা জানুয়ারি বঙ্গবন্ধু কিন্তু নির্বাচিত প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে রেসকোর্স ময়দানে শপথ গ্রহণ করছিল। এবং শপথের বিষয়টা ছিল যে 6 দফা ভিত্তিক সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো এবং আমরা কেউ 6 দফার সাথে বিশ্বাসঘাতকতা করব না। এটা তিনি ওই শপথ অনুষ্ঠান নিয়ে কিন্তু আওয়ামী লীগের
সিনিয়র নেতাদের মধ্যে কারো কারো কিছুটা মতবিরোধ ছিল, বিশেষ করে শপথ অনুষ্ঠানের পরে খন্দকার মোশতাক তিনি বলছিলেন যেটা না করলেও চলত, কিন্তু শেখ মুজিব জাতির সামনে এই শপথ করিয়েছিলেন সবাইকে নিয়ে। যাই হোক, পরের মার্চের ঘটনা আমরা জানি যে 2রা মার্চ আমাদের পতাকা উত্তোলিত হয়েছে। 3রা মার্চ পল্টন ময়দানে ইশতেহার ঘোষিত হয়েছে। শেখ মুজিবুর রহমান মঞ্চে বসেছিলেন, ছাত্রনেতারা তার সামনে পতাকাও দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা ইশতেহার যেটা কি কি করতে চায় সেটাও তারা ওখানে পাঠ করেছেন, মঞ্চে বসেছেন। তারপরে 7ই মার্চ আমরা সব জানি, সে আলোচনায় আমরা যাব না। এমনকি 16 থেকে 24শে মার্চের যে ডায়লগ, সে ডায়লগের একদিকে ডায়লগ চলছে, অন্যদিকে রাস্তায় হরতাল ধর্মঘট এগুলো চলছে। এবং 32 নম্বরের বাড়িটি তখন বাংলাদেশের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, আনঅফিসিয়ালি সেটা সচিবালয়। প্রতিদিন দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সেটা পালন করছে। 23শে মার্চ যেটা লাহোর প্রস্তাব দিবস হিসেবে বঙ্গবন্ধু পালন করেছিলেন, এই দিনটিকে পাকিস্তান আমলে পাকিস্তান দিবস হিসেবে পালন করা। বঙ্গবন্ধু বললেন যে আমরা পাকিস্তান দিবস করব, আমরা করবো লাহোর প্রস্তাব দিবস। এবং ওই দিন ক্যান্টনমেন্ট ছাড়া বিদেশি দূতাবাস এবং বাংলাদেশের সকল অফিস আদালতে বাংলাদেশের পতাকা উঠেছে। রাও ফরমান আলী তার নিজের লেখায় তিনি বলেছেন যে আমরা বিমানে করে যাচ্ছিলাম যশোর থেকে ঢাকাতে, সেখানে দেখলাম যে সকল অফিসে ওই মানচিত্র খচিত পতাকা উঠছে। রাও ফরমান আলী নিজে এই সাক্ষ্য দিচ্ছেন। এবং এই অবস্থায় 23শে মার্চ, এই অবস্থায় 24 তারিখের পরে আলোচনা, 24 তারিখে যখন আলোচনা শেষ হলো তখন তাজউদ্দিন আহমেদ বললেন যে আলোচনা চলছে, আলোচনা অব্যাহত থাকবে, বল এখন ইয়াহিয়া খানের পক্ষে। ঠিক এই বাক্যটা তিনি বললেন। আর সরকারের তরফ থেকে অর্থাৎ ইয়াহিয়া খানের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। 25 তারিখে কোনো ডায়লগ হয়নি। 25 তারিখে 32 নম্বর ভবনে সারা দেশের নেতাকর্মীরা আসছেন, নির্দেশ দিচ্ছেন, সাংবাদিকরা যাচ্ছেন, সেখানে ভবনে বলছেন আন্দোলন চলমান। 25 তারিখে বঙ্গবন্ধুর বাসায় অনেক মানুষ এসেছে, কিন্তু একজন মানুষ 25 তারিখে আসেন না। তার নাম হলো খন্দকার মোশতাক। তিনি 25 তারিখে যান নাই। আমি নাজিমুদ্দিন মানিক সম্ভবত নাম, একজন সাংবাদিক, উত্তাল মার্চ 71, তার বইয়ে তিনি বলছেন তিনি মার্চের ঘটনাবলীর সাক্ষী। তিনি বলছেন যে ওই দিন উনি আসেন। যাই হোক, 25 তারিখ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছেন এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশন সহ আমি নিজে মুজিবনগর সরকারের উপর কাজ করতে গিয়ে বিদেশিদের সকল দলিল দস্তাবেজ দেখার সুযোগ হয় এবং বিভিন্ন মাধ্যমে পাই। সেখানে আমরা দেখি যে কলকাতার স্টেটসম্যান কাগজ একেবারে 4 কলাম নিউজ করেছে, বাংলাদেশ ডিক্লারস ইন্ডিপেন্ডেন্স 27 তারিখ, এবং সেখানে শেখ মুজিবুর রহমানের নাম আছে। এমনকি ব্রিটেনের টেলিগ্রাফ তারাও নিউজ করেছে সেটা। এমনকি মার্কিন দলিলপত্র এবং ব্রিটিশ দলিলপত্রগুলোতেও দেখা যাচ্ছে 26 তারিখে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এই কথাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং 27 তারিখে জিয়াউর রহমান প্রথমে নিজের নাম ঘোষণা প্রচার করেছে এবং তিনি প্রভিশনাল হেড অফ বাংলাদেশ, প্রথম ইংরেজিতেই ঘোষণাটা ছিল, যে তিনি বলেছেন পরবর্তীকালে জিয়াউর রহমানের নিজের যে লেখা, এটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি হয়। অনেকে বলে যে বিচিত্রাতে তিনি এই লেখাটা লিখেছেন, আসলে এটা সঠিক না। বিচিত্রাতে এটি পুনঃমুদ্রিত হয়েছে। এই লেখাটা 1972 সালে বাংলাদেশের যে প্রথম স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের দৈনিক বাংলায় জিয়াউর রহমানের 2টো বিষয় আছে। একটা হলো জিয়াউর রহমানের নিজের লেখা, আর একটা হলো তার সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটা নিয়েছিলেন মঞ্জুর আহমেদ নামে একজন সাংবাদিক। মঞ্জুর আহমেদ 71-এর রণাঙ্গনের সাংবাদিক ছিলেন এবং তিনি জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন। আরেকজন সাংবাদিক জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন, সেটা হলো এই যে
হারুন হাবিব, তিনি জিয়া রহমানের সেক্টরে তিনি কাজ করেছেন। তা যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, জিয়াউর রহমান একটি জাতির জন্ম, এটা তার নিজের লেখা, আর ইন্টারভিউটা এটা উনি মঞ্জুর আহমেদকে দিয়েছেন, দুটোই দৈনিক বাংলায় পাশাপাশি ছাপা হয়েছে। সেখানে জিয়াউর রহমান নিজে বলছেন যে 30 তারিখে আমি আমার ঘোষণাটি পরিবর্তন করি এবং আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি স্বাধীনতার ঘোষণা প্রচার করি। এটি তিনি তার নিজের বক্তব্য। যাই হোক, 25 তারিখের সন্ধ্যায় বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন আহমেদ, কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই তিনজন দেখা করতে চান। আমি রেফারেন্স উল্লেখ করে বলতে চাই যে ব্যারিস্টার আমিরুল ইসলাম এই ঘটনা প্রবাহ করেছেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম সরকার গঠন পর্যন্ত সার্বক্ষণিকভাবে তাজউদ্দিন আহমেদের সাথে ছিলেন, একেবারে সার্বক্ষণিক। তাজউদ্দিন আহমেদ এই সময়ে, এই যে সরকার গঠন পর্যন্ত, অর্থাৎ 17 এপ্রিল পর্যন্ত, শপথ গ্রহণের দিন পর্যন্ত তিনি মুহূর্তের মধ্যে কখনো বিচ্ছিন্ন হন, একসাথে ছিলেন। অতএব তার সাক্ষ্যটাকে আমরা প্রাইমারি সোর্স হিসেবে ধরতে পারি। আরেকজন মানুষ যিনি দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাতের সময় না, সাক্ষাৎকালে তিনি দিল্লিতে উপস্থিত ছিলেন, তার নাম রেহমান সোবহান। তিনিও দিল্লিতে, রেহমান সোবহান এবং আনিসুর রহমান, এই দুজন দিল্লিতে উপস্থিত ছিলেন। তাদের লেখার মধ্যে রেহমান সোবহানের যে আনট্রাঙ্কুল রিকালেকশনস, সেখানে তিনি স্মৃতিচারণ করেছেন, কার সাথে কোথায় কীভাবে দেখা হচ্ছে এগুলো তিনি বলেছেন। আরেকজন আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শিক্ষক, তিনিও বলেছেন, কিন্তু রেহমান সোবহানের লেখা বেশি ডিটেল, সেখানে তিনি বিস্তারিত বলেছেন। যাই হোক, ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছেন যে আমরা সন্ধ্যায় তাজউদ্দিন ভাই সহ বন্ধুর সাথে দেখা করি এবং আমাদেরকে তিনি কিছু নির্দেশনা দেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা সেখান থেকে চলে আসি। এখানে কথাটা একটা কারণে উল্লেখ করছে যে বঙ্গবন্ধুকে শারমিন আহমেদ, তার তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা, সেখানে তিনি বলবার চেষ্টা করেছেন যে, বা বলেছেন, বঙ্গবন্ধুকে আমার বাবা অর্থাৎ তাজউদ্দিন আহমেদ একটা টেপ রেকর্ডার হাতে করে নিয়ে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষণার প্রচারের জন্য, মানে রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলেন, সেটা তিনি রাজি হন। ব্যারিস্টার আমিরুল ইসলাম এই ধরনের কথা বলেন। ব্যারিস্টার আমিরুল ইসলামের যে লেখা, এটা মূলত তার একটি ইন্টারভিউ। স্বাধীনতা যুদ্ধের যে 15 খণ্ড, তার 15 খণ্ডে ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎকার আছে এবং ওই সাক্ষাৎকারটি পরবর্তীকালে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসাবে এই নামে বইটি বেরিয়েছে, অ্যাভেলেবেল পাওয়া যায়। যাই হোক, সেখানে তিনি এ ধরনের কোনো কথা ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন। যাই হোক, 27 তারিখে ওনাদেরকে নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয় এবং ওরা চলে আসে। 25 তারিখে রাতের যে একটা অনেক খবর সারা বাংলাদেশের মানুষ যেমন জানে, বিশ্বের মানুষ জানে, এবং তাজউদ্দিন আহমেদ আর শহরে ঢুকতে পারেন। তিনি 26 তারিখে ঢাকায় থেকে কেরানীগঞ্জের একটা বাড়ি, ওখানে উল্লেখ আছে কোন বাড়িতে ছিলেন, সেখান থেকে তারা চিন্তা করেন যে আমাদের এখানে থাকাটা নিরাপদ হবে না, যেহেতু পাকিস্তানি বাহিনী আক্রমণ করছে। তারা পশ্চিম দিকে হাঁটতে শুরু করে এবং উদ্দেশ্য থাকে যে আমরা চলে যাব, সীমান্ত পাড়ি দিয়ে আমরা চলে যাব, এবং তারা সীমান্ত পর্যন্ত বলতে, আমি খুব সংক্ষেপ করছি, সরকার গঠনের পটভূমিটা একটু বলতে হবে আসলে। এবং তারা 30 তারিখে সীমান্ত পৌঁছে যান। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। তারা কর্মীদের সাথে দেখা হয়েছে, বিশেষ করে তাজউদ্দিন আহমেদ তো তার জেলা পর্যায়ের নেতাদেরকে, এমনকি জেলা পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের নেতাদেরকেও তিনি চিনতেন, যেহেতু তিনি দীর্ঘকালের সাধারণ সম্পাদক। সে কারণে তারা পৌঁছে যান। পৌঁছে যাওয়ার পরে একটা পর্যায়ে তাদের সাথে যোগাযোগ হয়ে যায় তৌফিক এলাহি চৌধুরী, তৎকালীন সময় মেহেরপুরের জিও, এবং আরেকজন হলো আবু উসমান চৌধুরী, যিনি যশোরের দায়িত্বে ছিলেন ইপিআরের, তার সেক্টর কমান্ডার তিনি। এদের সাথে তার দেখা হয় এবং আরেকজনের সাথে যোগাযোগ হয় মাহবুবউদ্দিন বিন বিক্রম, যিনি এসপি মাহবুব নামে পরিচিত। তখন তাদেরকে এই দুইজন, বিশেষ তাজউদ্দিন বলেন যে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা, তারা করে এবং তারা বিএসএফ এর সাথে যোগাযোগ করে। এখানে একটা কথা বলতে হবে যে বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার, আমরা যে নামেই ডাকি, এই সরকারের উপরে খুব গুরুত্বপূর্ণ কাজ যিনি করেছেন ছিলেন মহিদুল হোসেন।
খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো তিনি একটা কথা এই পর্যায়ে এসে বলেছেন যে সীমান্তে গিয়ে ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং তাজউদ্দিন যখন পৌঁছালেন তারা দেখলেন যে কোনো কিছুর কোনো ঠিক নাই। তাদের ধারণা তৈরি হয়েছিল বঙ্গবন্ধু হয়তো সবকিছু ঠিক করে গেছেন, কিন্তু সীমান্তে গিয়ে তাদের মনে হলো যে কোনো কিছুরই ঠিক নেই, সবকিছু নতুন করে শুরু করতে হবে। ঠিক বাক্যটাই এরকম যে নতুন করে শুরু করতে হবে। এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করব যে তাজউদ্দিন গেলেন, আবু সুবহান চৌধুরী এবং তৌফিক ইলাহি চৌধুরী সীমান্ত পার হয়ে বিএসএফ এর ওখানে গেলেন। ব্যারিস্টার আমিনুল ইসলাম লিখছেন যে তখন আমরা একটা জঙ্গলের মধ্যে অবস্থান করছিলাম। তারা যে মেহেরপুর থেকে ভিতরে ঢুকে গেছেন, জঙ্গলের মধ্যে অবস্থান করছিলাম। তো অনেকক্ষণ হয়ে যায়, তারা আর আসে না। আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে পায়ের শব্দ পাওয়া গেল। তা তখন দেখলাম যে ওনারা ফিরে এসছেন এবং তার সাথে বিএসএফ এর দুজন অফিসার তারাও এসছেন এবং কিছুক্ষণ তাদেরকে ওখান থেকে বিএসএফ এর ছাউনিতে নিয়ে যাওয়া হলো। সে ছাউনিতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই যিনি পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ এর যিনি প্রধান, তার নাম গোলক মজুমদার। কিছুক্ষণের মধ্যেই গোলক মজুমদার এসে হাজির হল এবং গোলক মজুমদার তাদেরকে গাড়িতে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, কিন্তু দমদম এয়ারপোর্টে গাড়িটি থামল। সেখান থেকে গাড়িতে এর মধ্যে প্লেনে এসে উড়োজাহাজে করে নামলেন বিএসএফ এর যিনি ভারতীয় প্রধান, তার নাম রুস্তমজি। তিনি এসে নামলেন এবং গোলক মজুমদার দেখা হওয়ার পরেই তিনি বললেন মেসেজ অলরেডি আমরা মানে আগের দিন তৌফিক ইলাহি চৌধুরী এবং আবু সুবহান চৌধুরীকে বলেছিলেন, ওনারা বিএসএফকে মেসেজ দিয়েছেন। সেই মেসেজ মোতাবেক রুস্তমজিও পর্যন্ত দিল্লি থেকে চলে এসছে এবং তারা রাতের বেলায় তাদেরকে বিএসএফ এর গেস্ট হাউসে রাখা হয়েছে কলকাতা। এই যে তাৎক্ষণিকভাবে গোলক মজুমদারের আগমন এবং বিএসএফ এর প্রধানের আগমন এবং সবকিছু খুব কম সময়ের মধ্যে, এখানে একটা কথা বলে রাখি, আমিনুল ইসলাম লিখেছেন যে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে যদি রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা না হয় তাহলে আমরা সীমান্ত পার হব। কিন্তু ঠিকই ওই যে নিচের দিকের কর্মকর্তারা এসেছিলেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা অভিবাদন জানিয়েছেন। মনে রাখতে হবে যে এই দুজনের কেউ কিন্তু শেখ মুজিবুর রহমান নন। একজন তাজউদ্দিন আহমেদ, যিনি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আর একজন ব্যারিস্টার আমিনুল ইসলাম। কিন্তু ব্যারিস্টার আমিনুল ইসলাম নিজে লিখেছেন যে আমাদেরকে তারা অভিবাদন জানিয়েছেন এবং গোলক মজুমদার কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালেন এবং আমাদেরকে সসম্মানে তার গাড়িতে করে আমাদেরকে কলকাতা নিয়ে গেলেন এবং দমদম এয়ারপোর্ট থেকে তিনি তুললেন রুস্তমজিকে। এতে মনে হয় না যে কোনো কিছু ঠিকঠাক ছিল না। মানে এটা আমার ব্যক্তিগতভাবে আমার ভাষ্য, আমার বইতে আমি এই কথা লিখেছি যে এই যে ঘটনার যে আয়োজন, এই কম সময়ের মধ্যে যে বিএসএফ এর প্রধান দিল্লি থেকে চলে আসছেন, এতে মনে হয় না যে কোনো কিছু ঠিকঠাক ছিল না। এই প্রসঙ্গে আরেকটু কথাটা বলতে হবে, আমাদের জানা দরকার। আমরা যারা জানি তারা তো জানি, যারা জানি না, মহিদুল হাসান একটা কথা বলছেন যে বঙ্গবন্ধু ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে তাজউদ্দিন আহমেদকে দায়িত্ব দিয়েছিলেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সহজে ক্ষমতা হস্তান্তর হবে না, তুমি ভারতের সাথে একটা যোগাযোগ করো। ভারতের সাথে যোগাযোগ মানে ভারতীয় যে দূতাবাস আমাদের ঢাকাতে ছিল, এই দূতাবাসের যিনি উপপ্রধান তার নাম কেসি সেনগুপ্ত। এটা মহিদুল হাসান লিখেছেন বই। কেসি সেনগুপ্তের সাথে তাজউদ্দিন আহমেদের ফেব্রুয়ারি মাসে একটা বৈঠক হয়েছে এবং মার্চ মাসে আর একটা বৈঠক হয়েছে 17 তারিখ। এই দুইটা বৈঠকের পরের বৈঠক হওয়ার কথা ছিল 24শে মার্চ, কিন্তু 24 তারিখে বঙ্গবন্ধু কিছু বলেন নাই তাজউদ্দিনকে, আর তাজউদ্দিনও নিজ থেকে কিছু আর জিজ্ঞেস করেন নাই। এই কারণে মহিদুল হাসান বলছেন যে এই যে আলোচনাটা কতদূর আগাল সে সম্পর্কে তাজউদ্দিন কিছু জানতেন না। কিন্তু এখানে আমরা সারোয়ার ভাই সহ এখানে যারা মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করেন তারা একটা জিনিস খেয়াল করেছেন, শেখ মুজিব কোন একটা কাজ একজনকে দিয়ে তিনি করান নাই, তিনি একই কাজ বিভিন্ন ব্যক্তিকে দিয়ে করাতেন এবং কারোটা কেউ জানত না। ব্যাপারটা এত গোপনীয় যে একই কাজ একাধিক ব্যক্তি করছে। আমরা এই সময় আমাদের হাতে কিছু তথ্য আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে বসে মিনহাজউদ্দিন নামে আমিনুল ইসলাম লিখেছেন
আমিনুল ইসলাম লিখেছেন যে মিনহাজউদ্দিনের সাথে কলকাতাতে একজন বড় কর্মকর্তা রীতিমতো যোগাযোগ হয়েছে, এবং সুলতান শরীফ নামে তিনি দীর্ঘকাল পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তখন তিনি ছাত্র নেতা। এই সময় সুলতান শরীফ এবং ওখানে আওয়ামী লীগের এই যে সময়ের কথা আমরা বলছি 71 সালে গাউস খান ছিলেন সভাপতি। তারা কিন্তু মার্চের 8 তারিখে আমরা তথ্য পাচ্ছি যে 8 তারিখে তারা ভারতীয় হাই কমিশনার ইন লন্ডন, তার লন্ডনে যে ভারতীয় হাই কমিশনার তার নাম শ্রী আপাবতের সাথে তারা সাক্ষাৎ করে, এবং তারা বলে যে গতকালকে শেখ মুজিব যে ভাষণ দিয়েছে ঢাকায়, তাতে তো আমাদেরকে সংগ্রামে অবতীর্ণ হতে বলেছে এবং স্বাধীনতা যুদ্ধে আমরা লিপ্ত হয়েছি, ভারত আমাদেরকে কতটা সহায়তা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি, আমি এই কথাটা বলছি একটা কারণে, যে কেসি সেনগুপ্তের সাথে দেখা করার বা আলোচনা করার পরিবেশ তখন আর নেই, কারণ সবকিছু তো গোয়েন্দা নজরদারিতে চলে আসছে, যার ফলে ভিন্ন জায়গা থেকে আলোচনাটা হচ্ছে। এবং সুলতান শরীফ বলছেন, আমি তার ইন্টারভিউ করেছিলাম, এবং বিভিন্ন জন, আব্দুল মতিন তিনিও লিখেছেন যে 8 তারিখের সাক্ষাতের পরে আপাবন্ধ বলেছেন যে আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে, আমি আপনাদেরকে জবাব দেব। ওই টিমে মিনহাজউদ্দিন, সুলতান শরীফ, রাজিউল হাসান রঞ্জু, গাউস খান, এরা কয়েকজন একসাথে ছিল। তখন তাদেরকে বলছে যে আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে। 2 ঘন্টা পরে ওরা আবার হাইকমিশন অফিসে যান এবং বলেন যে ভারত সব ধরনের সহযোগিতা করবে। কেসি সেনগুপ্ত ঠিক এই কথাটা তাকে কিন্তু বলছিলেন যে আমি যতটুকু তথ্য আমার কাছে আছে, তাতে মনে হয় না যে পাকিস্তান ভারত সরকার মনে করে না যে আকস্মিক কোনো হামলা বাঙালিদের উপরে হবে। যদি হয়, ভারত সরকার অ্যাটিটিউড এরকম, তারা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। মহিউল হাসান এই কথাটা অবশ্য বলেছেন, কিন্তু অন্য যে যোগাযোগগুলোর কথা হয়েছে সেটা মহিউল হাসান উল্লেখ করেন। আমি কাজ করতে গিয়ে এই বিষয়গুলো দেখেছি, যোগাযোগ অন্যভাবে হয়েছে। যাই হোক, যোগাযোগ হয়েছে বলেই আমার ধারণা যে তারা খুব সহজেই এই যে কি বলে রাষ্ট্রীয় মর্যাদায় তারা ওই পাশে যেতে পারে, এবং তাদেরকে বিএসএফ এর গেস্ট হাউসে রাখা হলো। পরের দিন তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, এবং দিল্লিতে যখন নেওয়া হয় তখন তারা একটা মালবাহী প্লেন ছিল। তা ব্যারিস্টার আমিনুল ইসলাম বলছেন যে আমরা অনেক কষ্টে গেছি, এত শব্দ যে শব্দে কান ফেটে যায়। এই অবস্থায় তাদেরকে কোনো সাধারণ যাত্রীবাহী বিমানে তাদেরকে নেওয়া হয়নি একটা কারণে, যে লোকচক্ষুর আড়ালে তাদেরকে নিতে হবে, এবং এয়ারপোর্টে নিয়ে তাদেরকে একটা গোপন রুমে রাখা হচ্ছে, অন্য কোনো মানুষ যাতে তাদেরকে না দেখতে পায়, এবং ওই প্লেনে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নেওয়ার পরে ওখানে ওঠা দিল্লিতেও তাদেরকে একটা বিশেষ জায়গায় রাখা হয়। আমিনুল ইসলাম বলছেন যে আমাদেরকে বিভিন্নভাবে যাচাই করার চেষ্টা চলে যে আমরা সত্যি সত্যি আওয়ামী লীগের নেতা কিনা, তাজউদ্দিন আহমেদ ওরকম উচ্চ পর্যায়ের নেতা কিনা, এবং তার সাথে ইন্দিরা গান্ধী সাক্ষাৎ করবেন। এখানে একটা কথা বলে রাখি যে সাক্ষাতের প্রথমে রুস্তমজির সাথে সাক্ষাতের এবং গোলক মজুমদারের সাথে সাক্ষাতের শুরুতেই তাজউদ্দিন আহমেদ একটা কথা বলেছে যে আমার প্রাইমারিলি 2টে জিনিস দরকার। একটা হলো আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছি, আমাদের অস্ত্র দরকার। দ্বিতীয় হলো যে আমার দেশের তরুণ যুবক যারা তরুণী যারা আছে তারা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে, এবং ইতিমধ্যে সীমান্ত দিয়ে স্রোতের মতো প্রবেশ করছে, তাদের ট্রেনিং এর দরকার। এই 2টা জিনিস আমার আপাতত আমাদেরকে এটার ব্যবস্থা দ্রুত করতে হবে। তো গোলক মজুমদার বলছে যে এই কাজটা তো আমরা করতে পারবো। রুস্তমজি একই কথা বললেন যে এটা আমরা করতে পারবো, এটা একমাত্র প্রধানমন্ত্রী করতে পারবো। তা আমরা ব্যবস্থা করছি যে প্রধানমন্ত্রীর সাথে কিভাবে আপনাদেরকে একটা যোগাযোগ করিয়ে দেওয়া যায়, আমরা চেষ্টা আছি। কলকাতা থেকে আমরা বলছেন যে আমরা চেষ্টা করছি। এখানে একটা কথা উল্লেখ করতে হবে, আসলে আমরা সবাই সবসময় বলি যে আমাদের 30 লক্ষ মানুষ এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। তাজউদ্দিন আহমেদ এবং আমিনুল ইসলাম দুজন যখন গেছেন, তাদের কিন্তু যে কাপড়টা পরে গেছেন, ওই যে 27 তারিখে তারা রওনা দিয়েছিলেন, তাদের আর কোনো কাপড় ছিল না। রুস্তমজি আমিনুল ইসলামের জন্য একটা পাজামা পাঞ্জাবি তার নিজেরটা বের করে দিলেন, এবং তাজউদ্দিন আহমেদ তো আমিনুল ইসলামের চাইতে একটু লম্বাই কম, তার কোনো কাপড়ই লাগে না। এরকম অবস্থা বলছে 6 ফিট লম্বা একটা মানুষের কাপড় আমি পরতে পারি না, কিন্তু আমার পোশাক করার মতো অবস্থায় নাই। তো যাই হোক, তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো,
এর মধ্যে দিল্লিতে আওয়ামী লীগের একজন নেতা, তিনি চট্টগ্রামের এমআরসিপি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, তিনি তখন সেখানে পৌঁছেছেন। ওনারা আগরতলায় ছিলেন, আগরতলা থেকে রেহমান সুবহান, আনিসুর রহমান এবং এমআরসিপি একই প্লেনে করে তারা দিল্লি গেছেন। সেখানে যখন তারা পৌঁছলেন, একটা পর্যায়ে তাজউদ্দিন আহমেদ এবং আমিরুল ইসলামের ওখানে রেহমান সুবহানকে নিয়ে যাওয়া হয় এবং মূলত তারা পিছনে গোয়েন্দারা সবসময় আছে, শনাক্ত করতে চায় যে উপযুক্ত ব্যক্তি কিনা। তা রেহমান সুবহান লিখছেন এখানে যে আমি বললাম যে তাজউদ্দিন আহমেদ হলো সেকেন্ড ম্যান আওয়ামী লীগের এবং তিনি সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর সাথে তিনি এত বছর যাবৎ কাজ করছেন, এই কথাগুলো আমরা একসাথে বললাম। আর যারাই আসছে প্রত্যেকেই একটা কথা জিজ্ঞেস করছে যে শেখ মুজিব কোথায়। তো মানে শামীম ইসলাম লিখছেন যে যতজনের সাথে দেখা হচ্ছে প্রত্যেকেই একই কথা জিজ্ঞেস করছে এবং আমরা সরকার গঠন করেছি কিনা, আমাদের স্ট্যাটাসটা কি, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে। তা এখানে রেহমান সুবহানও বলছেন এবং আমিরুল ইসলাম দুজনের কথা এক জায়গায় মিলছে, সেটা হলো যে কিছু প্রশ্ন ঘুরে ফিরে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল এবং আমরা প্রস্তুত হচ্ছিলাম যে এ ধরনের প্রশ্নের মুখোমুখি আমরা ইন্দিরা গান্ধীর সাথে দেখা হলেও আমরা এই প্রশ্নের মুখোমুখি হতে পারি। অর্থাৎ এই 3 দিন যাবৎ যে ধরনের করেসপন্ডেন্স, যে ধরনের যোগাযোগ আমাদের সাথে হচ্ছে, তাতে আমাদের এক ধরনের প্রস্তুতি এর মধ্যে তৈরি হয়েছে। যাই হোক, এখানে রেহমান সুবহানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা বলতে হবে। সেটা হলো যে রেহমান সুবহান হলো অমর্ত্য সেনের বন্ধু এবং অমর্ত্য সেন যখন জানতে পারল, প্রথম তাদেরকে একটা জায়গায় নেওয়া হলো, সেখান থেকে টেলিফোন করলেন ওরা অমর্ত্য সেনের বাসায়। অমর্ত্য সেন সাথে সাথে তার স্ত্রী তখন নবনীতা সেন, তাকে সহ রেহমান সুবহানকে এবং আনিসুর রহমানকে দুজনকেই তার বাসায় নিয়ে যায়। অমর্ত্য সেনের খুব ঘনিষ্ঠ বন্ধু সম্ভবত অশোক মিত্র, আমি অশোক মিত্র, তিনি হলো ইন্দিরা গান্ধীর ইকোনমিক অ্যাডভাইজার। এই যে বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎটা খুব দ্রুত হয়, তাহলে একদিকে অশোক মিত্র চেষ্টা করছেন আর ওইদিকে রুস্তমজি চেষ্টা করছেন এবং এর মধ্যে একজন খুবই পাওয়ারফুল অফিসার পিএন হাকসার, খুবই ভারতীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিনি দেখা করতে আসছেন তাজউদ্দিনের সাথে এবং অনেক কথা বলছেন। মূলত তিনি এটা উদ্ধার করতে চান যে হি ইজ দ্য রাইট পারসন অর নট, এটা তিনি উদ্ধার করতে চান। তো বলছে গোয়েন্দার লোকজন আস। যাই হোক, এক সময় তাদের ইন্টারভিউ সময় হয়ে গেল। সেটা হলো, এখানে একটা কথা বলি, মহিবুল হাসান লিখছেন 3 তারিখ আর ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেছেন 4 তারিখ। আমি এখানে আমিরুল ইসলামের তারিখটাকে সঠিক মনে করতে চাই একটা কারণে, যে আমিরুল ইসলাম সাথে ছিলেন। এক, রেহমান সুবহানও লিখছেন 4 তারিখ আর মহিবুল হাসান লিখছেন 3 তারিখ। তো যাই হোক, 4 তারিখ আমি ধরে নেই যে 4 তারিখে দেখাটা হয়েছে। হয়তো আমরা এখানে বলতে পারি যে তারিখ নিয়ে এত ঝগড়াঝাটি কেন, ইতিহাসে তারিখও অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, 4 তারিখে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ব্যারিস্টার আমিরুল ইসলাম লিখছেন যে তাজউদ্দিন যখন গেলেন তখন তিনি লাইব্রেরি রুমে পায়চারি করছিলেন ইন্দিরা গান্ধী এবং দেখা হওয়ার প্রথমেই তিনি জিজ্ঞেস করছেন হাউ ইজ শেখ মুজিব, প্রথমবার শেখ মুজিব কেমন আছে। তাজউদ্দিন আহমেদ তখন উত্তর দিলেন যে তিনি ভালো আছেন, তিনি আমাদের সাথেই আছেন এবং তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ অবতীর্ণ হয়েছি। এই কথা এখানে একটা কথা বলতে হচ্ছে। শেখ মওদুদ আহমেদ, আমরা জানি যে মওদুদ আহমেদ শুধু রাজনীতিবিদ না, তিনি শুধু আইনজীবী নন, তিনি একজন ভালো একাডেমিশিয়ান। তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং কি বলে অনেক সোর্স আমরা ব্যবহার করি তার। মওদুদ আহমেদ একটা কথা এখানে বলেছেন যে তাজউদ্দিনের সাথে যখন সরকার গঠন করা হয়েছে কিনা এরকম প্রশ্ন করেছে তাজউদ্দিনকে ইন্দিরা গান্ধী, তখন তাজউদ্দিন অনেকটা ভেবাচাকা খেয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে তাজউদ্দিনের সামনে তো আর ইন্দিরা গান্ধী তাজউদ্দিনের সাক্ষাতে তো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না, আমিরুল ইসলাম না অন্য কেউ না, দুজনই। তো সেখানে তো আর তাজউদ্দিন তো সেই কথাটা বলবে না যে তিনি ভেবাচাকা খেয়ে গেছেন। এবং আমিরুল ইসলাম কিন্তু লিখেছেন, রেহমান সুবহানও লিখছেন যে অন্য কোনো অফিসারও ছিল, লাইব্রেরি রুমেই তাদের বৈঠকটা হয়েছে এবং 30 মিনিটের মতো এই বৈঠক স্থায়ী ছিল। সেখানে তাজউদ্দিন আহমেদ সরাসরি তিনি বলেন নাই যে আমরা সরকার গঠন করেছি, উনি বলেছেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদের সাথে আছেন এবং
আমি প্রতিনিধি হিসাবে এখানে কাজ করছি, এই কথাটা তিনি বলেছেন। তো তখন ইন্দিরা গান্ধী বলেছেন যে তাহলে তো মানে আপনি সহায়তা চাচ্ছেন, অস্ত্র সাহায্য চাচ্ছেন, ট্রেনিং চাচ্ছেন, অন্যান্য সকল ধরনের সহায়তা চাচ্ছেন, তো আমাকে তো একটা কাঠামোকে দিতে হবে, আমি তো বিভিন্ন জন বিভিন্নভাবে আসলে সেটা তো হবে না। তা তাজউদ্দিন আহমদের সাথে পরের দিন আবার ইন্দিরা গান্ধী সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয়বার তিনি গিয়েছেন। এখানে মওদুদ আহমেদ বলেছেন যে তিনি সাক্ষাৎ করেননি, তিনি একটা কাগজে মন্ত্রীদের নাম লিখে পাঠিয়েছেন। কিন্তু কোনো কোনো সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাজউদ্দিন পরের দিন আবার, কারণ তাজউদ্দিন কলকাতায় ফিরেছেন 8 তারিখের দিকে, 7 তারিখ বা 8 তারিখের দিকে, একদিন তিনি দিল্লি গিয়েছিলেন এবং তিনি দেখা করে একটা মন্ত্রী পরিষদের নাম তিনি তার সামনে দিয়েছেন, আমরা যাদেরকে এই মুজিবনগর সরকারে দেখি সেই নামগুলো তিনি দিয়েছেন। তারপর তিনি কলকাতায় আসলেন। আমরা কিন্তু এখনো সরকার গঠনে যায়নি, আমি পটভূমি নিয়ে এই কথা বলছি। কলকাতায় এসে 7 তারিখে সম্ভবত কলকাতায় এসেছেন, তিনি জানতে পারলেন যে কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী এই দুজন কলকাতায় এসে বসেছেন। এবং কামারুজ্জামান উঠেছেন যে বাড়িতে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ উঠেছে একটা বাড়িতে, সেই বাড়িতে কামারুজ্জামান আছে এবং মনসুর আলীও আলাদা একটা বাসায় আছেন, এই খবর পেলেন। তো তাজউদ্দিন আহমেদ এবং আমিরুল ইসলাম তাদের সাথে দেখা করতে উমরাই গেলেন, কারণ উমরা তো মানে ভাইস প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের স্বাভাবিকভাবে তারা সিনিয়র, তাদের সাথে দেখা করতে গেলেন। সেখানে আমিরুল ইসলাম লিখছেন যে কামারুজ্জামান কিছুটা দ্বিধান্বিত, মানে সরকার গঠন করাটা ঠিক হয়েছে কি হয় নাই ইত্যাদি। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো শেখ ফজলুল হক মনি তিনি বলছেন যে আপনাদের তো নেতাদের রেখে বা আমাদের রেখে সাক্ষাৎ করাটা ঠিক হয় না। তখন বলছেন তাজউদ্দিন আহমেদ বলছেন যে আমি যখন এসে পৌঁছেছি তখন নেতারা কে বেঁচে আছেন কে বেঁচে নাই, কে প্রবেশ করেছে বা করে নাই ইন্ডিয়াতে, এটা আমরা কিছুই জানতাম না। যেহেতু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের কাছে বিষয়টা খুব জরুরি মনে হয়েছে, সেই কারণে আমরা গিয়েছি। যাই হোক, সেখানে অনেক কথা হয়, অন্যান্য যুব নেতারাও ছিল। এখানে একটা কথা বলব, তোফায়েল আহমেদ সহ বেশ কয়েকজন যুব নেতা পরবর্তীকালে লিখেছেন এবং বলেছেন, এমনকি নূরে আলম সিদ্দিকী অনেক সময় এই চ্যানেলের তৃতীয় মাত্রায় এসে কিন্তু অনেকবার তিনি কথা বলেছেন যে বঙ্গবন্ধুদেরকে ডেকে বলতেন যে তোরা একটা ঠিকানা মুখস্থ কর, একটা বাড়ির নাম্বার দিয়ে, তিনি রাজেন্দ্র রোডে এই বাড়িটা, এই বাড়ির নাম্বার দিয়ে তিনি বলতেন যে এই নাম্বারটা তোরা মুখস্থ করবে। সেই বাড়িটাতেই এই যুব নেতারা ছিল এবং কামারুজ্জামানও সেই বাড়িতে উঠেছিলেন। আসলে বাড়িটা ছিল চিত্তরঞ্জন সুতার, চিত্তসুতার সম্ভবত 70-এর নির্বাচনে তিনি জাতীয় পরিষদ সদস্য হয়েছিলেন, তার ওখানে বাড়ি ছিল। 47-এর পরে অনেক সময় বাড়ি করেছে, তার আত্মীয়-স্বজন থাকতেন। তো এই বাড়িতে তারা আছে, তো সেখানে অনেক কথাবার্তা হয়, কিন্তু একটা পর্যায়ে কামারুজ্জামান তিনি নমনীয় হন এবং ক্যাপ্টেন মনসুর আলী প্রথম দিকে কিছুটা দ্বিধান্বিত এই সরকার গঠনের বিষয়ে, যখন তাজউদ্দিন বললেন যে একটা পর্যায়ে প্রথম ক্যাপ্টেন মনসুর তাজউদ্দিন আহমেদকে স্বাগত জানান যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবং এই সেম কামারুজ্জামানও বলছেন যে আমার কোনো অসুবিধা নেই। তার মানে দুইজন পক্ষে থাকে। এখন বাকি নেতা যারা দুইজন, এখানে একটা কথা আমিরুল ইসলাম বলছেন যে এখানে সবচেয়ে বড় ব্যাপার সরকারটা কিভাবে গঠিত হবে, এই দুইজন আলোচনা করছে, আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন আলোচনা করতে গিয়ে বলছে সরকার গঠন কিভাবে হবে, কাদের কাছে নিয়ে হবে। তো তখন আমিরুল ইসলাম বলছে কেন, বঙ্গবন্ধু তো এটা ঠিক করে রেখে গেছে, কারণ ঠিক করছেন। তাজউদ্দিন জিজ্ঞেস করছে কিভাবে ঠিক করছেন, বলছে ডায়ালগের সময় এবং গোটা নির্বাচনের পর থেকে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি একটা হাইকমান্ড গঠন করেছিলেন। এই হাইকমান্ড মানেই সরকার, অর্থাৎ এই হাইকমান্ডের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং খন্দকার মোশতাক, এটা তো হাইকমান্ড, অর্থাৎ এই হাইকমান্ড তো এদের নিয়েই সরকার গঠিত হবে। তখন তাজউদ্দিন জিজ্ঞেস করল হু উইল বি দ্য প্রাইম মিনিস্টার। তো তখন আমিরুল ইসলাম বলছেন, এখানে আমিরুল ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। তখন বলছে কেন তাজউদ্দিন আহমেদ উইল বি দ্য প্রাইম মিনিস্টার, তো বলছে আপনি আওয়ামী লীগকে কতটুকু চেনেন। এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, মানে তাজউদ্দিন আহমেদ বলছেন যে আপনি আওয়ামী লীগকে কতটুকু চেনেন, কতটুকু জানেন। তার মানে আমি প্রধানমন্ত্রী হলে কি হতে পারি বা কারা কারা মানবে বা মানবে না, এ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, এই কথাটা তিনি বলেছে এবং সেই ভোগ করতে হয়েছে তাজউদ্দিনকে সেটা। তো যাই হোক, তো ওখানে বসে একটা সিদ্ধান্ত হলো যে
10 তারিখে তারা বাকি নেতাদের খুঁজে বেরোবে এবং ইন্ডিয়া একটা ছোট্ট ডাকোটা প্লেন দিয়েছে যেটা অনেক নিচু দিয়ে উঠতে পারে, এরকমের একটা প্লেনে করে তারা 10 তারিখ সকালের দিকে বেরোলেন নাস্তা খেয়ে। সেখানে হলো কামরুজ্জামান যেতে পারেন নাই। কামরুজ্জামানের একটা ওই দিন তার ফ্যামিলি অতিক্রম করার কথা, সীমান্ত অতিক্রম করার কথা, যে কারণে তিনি কলকাতা ত্যাগ করলেন না, কিন্তু ক্যাপ্টেন মনসুর আলীর সাথে থাকলেন। ক্যাপ্টেন মনসুর আলী, ব্যারিস্টার আমিনুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, দুজন যুব নেতা তারা সাথে গেলেন, একজন হলো ফজলুল হক মনি আর একজন হলো তুফাইল আহমেদ, এই দুজন সাথে। তোমরা বলছেন যে আমরা বিভিন্ন যে স্থানীয় লোকাল বিমানবন্দর ছিল, এই বিমানবন্দরগুলোতে নেমে নেমে আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ রাখি, কারণ তাদের সাথে গোলক মজুমদার আছে। তা বলছে যে আমরা বিএসএফ এর মাধ্যমে যোগাযোগ করার। এবং এখানে একটা কথা বলে নিই, যেদিন ওই যে দিল্লিতে প্রথম গোলক মজুমদার সাথে দেখা হয়, ওদিন তাজউদ্দিন আহমেদ এবং আমিনুল ইসলাম একটা বড় লিস্ট করে, আওয়ামী লীগের সিনিয়র নেতা তাদের একটা লিস্ট করে বিএসএফ এর হাতে ধরে দিয়েছেন যে বিভিন্ন সীমান্তে আপনারা ওয়্যারলেসের মাধ্যমে খবর পাঠিয়ে দেন যে এরা যদি আসে তাদেরকে প্রথমত রিসিভ করা ঠিক মতো সম্মানের সাথে, দ্বিতীয়ত হলো যে তারা যেন তাজউদ্দিন আহমেদকে জানায় যে কে কে কোথায় আসে। তো যাই হোক, এই শিলিগুড়ি হয়ে শিলিগুড়িতে তারা সন্ধ্যা হয়ে যায়, তাদের বিভিন্ন বিমানবন্দর বিভিন্ন জায়গায় নামতে নামতে, বিভিন্ন সীমান্ত এলাকায় নামতে নামতে শিলিগুড়িতে সন্ধ্যা হয়ে যায়। শিলিগুড়িতে বসে সম্ভবত শিলিগুড়িতে ওখানেই সৈয়দ নজরুল ইসলামের সাক্ষাৎ তারা পেয়ে যান। তো সৈয়দ নজরুলকে যখন পেয়ে যান তখন রাতের বেলায় আলাপ আলোচনা শুরু হয় সরকার গঠনের ঘোষণা দেওয়ার জন্য। কারণ এর মধ্যে তাজউদ্দিন আহমদের একটা ভাষণ রেকর্ড করে ফেলেছে ব্যারিস্টার আমিনুল ইসলাম, এটা আগেই করা হয়ে গেছে। এবং এর মধ্যে আরেকটা কাজ শুরু হয়েছে, সেটা হলো স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা। আমরা যে মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকারের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তিটা তৈরি করার একটা কাজ ব্যারিস্টার আমিনুল ইসলাম ভিতরে করেছেন। এবং এখানে রেমন সোবানের কিছুটা সহায়তা আছে, কিন্তু মূল কাজটা আসলে ব্যারিস্টার আমিনুল ইসলামের। রেমন সোবানও আমিনুল ইসলামের কথাই বলেছেন যে মেনলি ড্রাফটটা তার। এবং এই ড্রাফটটা করার পরে তিনি কলকাতার একজন বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী, তার কাছে তিনি দেখাতে নিয়ে গেছিলেন। এবং সুব্রত রায় চৌধুরীকে ব্যারিস্টার আমিনুল ইসলাম আগে থেকে চিনতেন। তা তাকে দেখানোর পর তিনি যখন এক নজর দেখলেন, তিনি বললেন যে দাড়ি কমা সেমিকোলন কিছুই পরিবর্তন করতে হবে। তা যাই হোক, এটা তিনি করে ফেলেছেন ভিতরে ভিতরে। তখন ওই যে শিলিগুড়িতে যখন রাতের বেলায় বসলেন, তখন তোফায়েল আহমেদ এবং কি বলে শেখ ফজলুল হক মনি ওই দিন রাত্রে ঠিক হয়ে আছে। এবং ভারত সরকারের উপর মহলে খবর দেওয়া হয়েছে যে আজকে রাতে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে। এবং সেই ভাষণের কপি এর মধ্যে গোলক মজুমদারের হাতে দিয়ে দেওয়া হয়েছে ক্যাসেটটা, এবং তিনি রেডিওতে পৌঁছে দিয়েছেন যে রাত্রে এটা প্রচার হবে। ফজলুল হক মনি বলছে যে আজকে এটা প্রচারের দরকার নেই, আজকে এটা বন্ধ করে। তা তাজউদ্দিনও একটা পর্যায়ে আমিনুল ইসলামকে ডেকে বলেন যে ভাষণটা আজকে বন্ধ রাখেন, এটা পরে আমরা প্রচার করব। তখন যখনই মজুমদারকে আমিনুল ইসলামিক খবরটা, গোলক মজুমদারের সাথে যোগাযোগ রক্ষা করছিলেন ব্যারিস্টার আমিনুল ইসলাম, যখনই তিনি গোলক মজুমদারকে জানালেন, গোলক মজুমদার বলেন যে এটা কি কথা বলেন, এটা তো হতে পারে না, কারণ এটা সরকারের উপর মহলে জানে, আপনারা বেকায়দা এটা করতেই হবে আজকে, না হলে আপনারাই ঝামেলায় পড়বেন, কারণ আরো নতুন নতুন জটিলতা আপনাদের তৈরি হয়ে যাবে। তা আমিনুল ইসলাম বলছেন যে ক্যাপ্টেন মনসুর আলী তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তিনি ভাষণটা শুনেন নাই। বসে খাবার টেবিলে আমরা রাত 9টার সময় বসে আছি, আমাদের সামনে একটা রেডিও, সেখানে ভাষণ শুরু হয়ে গেল 10 তারিখ রাতের বেলায়। এখানে আর একটা কথা বলি যে মদিউল হাসান বলছেন যে 11 তারিখে ভাষণের প্রচার হয়েছে। 11 তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হয়েছে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা চট্টগ্রাম থেকে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল ঠেলতে ঠেলতে আগরতলাতে, বাগাফাতে ছিল এটা। তো সেই বেতার কেন্দ্র হয়েছে 11 তারিখ, কিন্তু আকাশবাণী থেকে হয়েছে শিলিগুড়ি কেন্দ্র, সেখান থেকে এটা প্রচার হয়েছে 10 তারিখ রাত 9টার দিকে। এই যে প্রধানমন্ত্রীর নামটা জেনে, এর মধ্যে অন্যান্যদের কানে এই ভাষণ পৌঁছে গেল। পরের দিন তারা আগরতলাতে পৌঁছান এবং ওখানে খন্দকার মোশতাকের সাথে দেখা হয়। যখন আগরতলা সার্কিট হাউসে রাতের বেলায় বসছে, তখন আগরতলাতে মোটামুটি বলা যায় যে অস্থায়ী রাজধানীর মতো হয়ে গেছে। প্রচুর সংখ্যক নেতা কর্মী সেখানে উপস্থিত, সিনিয়র নেতারা অনেকেই সেখানে আছেন, কর্মীরা আছেন, সংসদ সদস্যরা আছেন, ছাত্র নেতারা আছেন, অনেকেই আছেন। তো বলছে সার্কিট হাউস পুরো আমাদের দখলে। তখন বৈঠকে বসলো সিনিয়র নেতারা, এখানে খন্দকার মোশতাক আছেন। মোশতাক তার একদিন আগেই এসে পৌঁছেছে। এখানে একটা খুব মজার কথা আছে, মোশতাক কোনোভাবেই সরকারে থাকতে রাজি নয়।
ব্যারিস্টার আমিনুল ইসলামের ভাষ্য হলো মোশতাকের ইচ্ছা ছিল যে তিনি প্রধানমন্ত্রী হবেন। তা সেই কথাটা তিনি সরাসরি বলছেন, তিনি বলছেন যে আমাকে কোথাও রাখার দরকার নেই। এবং তার একটা বাক্য আছে এখানে, তিনি বলছেন যে আমাকে তোমরা মক্কা শরীফ পাঠিয়ে দাও, তা আমি যদি মারা যাই তাহলে আমার লাশটা তোমরা বাংলাদেশে এনে কবর দিও। এই বাক্যটা ব্যারিস্টার আমিনুল ইসলাম লিখেছেন যে তিনি এই বাক্যটা বলেন যে আমাকে তোমরা মক্কা শরীফ পাঠিয়ে দাও। যাই হোক, এক পর্যায়ে অনেক আলাপ আলোচনা সবাই তিনি রাজি হলেন যে আমি একটা শব্দে রাজি হতে পারি, আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে। এই যে দিতে হবে বলার মাধ্যমে সাথে সাথে তাজউদ্দিন আহমদ সহ অন্যরা রাজি হয়ে যায়। 10 তারিখে সরকার গঠন হলো। বলা যায় 11 তারিখে একেবারে কি বলে যে সর্বসম্মতভাবে সবাই রাজি হয়ে গেল। কিন্তু 10 তারিখ রাজে যেহেতু ভাষণ প্রচার হয়েছে, সে কারণে আমরা 10ই এপ্রিলকে সরকার গঠনের তারিখ বলি। এখন একটা প্রশ্ন হলো যে আমরা এই সরকারকে অনেকেই পত্রপত্রিকায় অনেক সময় অস্থায়ী সরকার বলা হয়, আসলে কিন্তু এটা অস্থায়ী সরকার, এটা বাংলাদেশের প্রথম সরকার। এবং এখনো পর্যন্ত যে সরকার আজকে তারেক জিয়ার সরকার আছে, এই সরকার ওই সরকারের ধারাবাহিকতা। আপনারা খেয়াল করবেন যে 12ই জানুয়ারি 1972 সালে তাজউদ্দিন আহমেদের জায়গায় বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হয়েছেন, তার মানে ধারাবাহিকতা আছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধু পরে প্রেসিডেন্ট হয়েছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে খন্দকার মুশতাক হয়েছে, তারপরে সায়েম হয়েছে, তারপরে জিয়াউর রহমান হয়েছে। এই যে আজ পর্যন্ত দেখি এই দরকার এই সরকারের ধারাবাহিকতা। আর একটা প্রশ্ন, অনেক সময় বিলিয়ার একটা আলোচনা সভায় করোনার সময় আমি আমন্ত্রিত হয়েছিলাম কথা বলার জন্য। সেখানে ব্যারিস্টার আমিনুল ইসলাম যুক্ত ছিলেন এবং তিনি চেয়ার করছিলেন, এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তিনি সঞ্চালনা করছিলেন এই অনুষ্ঠানটা। তো সেখানে কিছু সংখ্যক শিক্ষার্থী যুক্ত ছিল। তারা জিজ্ঞেস করলেন যে এই যে সরকার, সেই সরকার কি রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ছিল নাকি পার্লামেন্টারি ফর্ম মন্ত্রিপরিষদ সরকার ছিল? তা ব্যারিস্টার আমিনুল ইসলাম কিন্তু উত্তর দিলেন যে এটা রাষ্ট্রপতি মানে মন্ত্রিপরিষদ সরকার। আমি কিন্তু খুব অবাক হলাম। তা আমি কিন্তু সেখানে বললাম যে স্যার, স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে রাষ্ট্রপতি প্রশাসনিক ক্ষমতার মালিক এবং তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই কথাটা পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে। এবং সমস্ত জায়গাতে, এবং শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, তার মানে শেখ মুজিবুর রহমান দলীয় প্রধান, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। অতএব এটা তো অবশ্যই এটা রাষ্ট্রপতি সাহিত্য সরকার। এই যে শেখ মুজিবুর রহমান যেহেতু রাষ্ট্রপতি, যাই হোক, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বাধীনতার যে ঘোষণাপত্রে রাষ্ট্রপতির যে ক্ষমতা বর্ণনা করা হয়েছে এবং তার রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির যে ক্ষমতা বর্ণনা করা হয়েছে, সেটি স্পষ্ট প্রমাণ করে, যদিও লেখা নাই কিন্তু প্রমাণ করে যে এটি রাষ্ট্রপতি শাসিত সরকার। যাই হোক, এই সরকার অস্থায়ী সরকার নয়, এটি একটি স্থায়ী সরকার এবং বাংলাদেশের প্রথম সরকার। এবারে আমরা আসি এই সরকার কি কি কাজ করেছে। এই সরকারের কাজগুলো যদি দেখি, প্রথম কাজ হলো যুদ্ধ পরিচালনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় কাজ হলো যুদ্ধ পরিচালনা করতে হলে, যুদ্ধে জিততে হলে সরকার গঠিত হতে একটা প্রশাসনিক দপ্তর লাগবে, অর্থাৎ প্রশাসন চালাতে হবে একটা। দ্বিতীয় যে বিষয়টা, যুদ্ধ পরিচালনা করতে হলে অস্ত্রের প্রয়োজন, আরেকটা বিষয় অর্থের প্রয়োজন, আরেকটা বিষয় হলো আন্তর্জাতিক সমর্থন। পৃথিবীর কোনো দেশই এ পর্যন্ত স্বাধীনতা লাভ করেনি আন্তর্জাতিক শক্তিবর্গের সমর্থন ছাড়া। আমরা যদি এখানে দেখি, এই চ্যালেঞ্জিং আরেকটা হলো শরণার্থী সমস্যার সমাধান করা। শরণার্থী কারা? যারা ঘর বাড়ি ছেড়ে গরিব মানুষ ভারতে পার হয়ে গিয়েছিল, বা সংখ্যালঘু সম্প্রদায় বা সনাতন ধর্ম শুধুমাত্র কি তারা? যারা সারার ভাই শরণার্থী ছিল, অর্থাৎ সীমান্ত অতিক্রম করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছুক অথবা অংশগ্রহণ না করে দেশে থাকতে পারেন নাই, ওই পারে যারা পার হয়ে গেছে ভারত সরকারের উপরে যারা নির্ভরশীল ছিল, তারা সবাই একত্রে শরণার্থী। এই যে প্রায় 1 কোটি মানুষ যারা আত্মীয় স্বজনের বাসায় ছিলেন, তাদেরকে বাদ দিয়ে 99 লক্ষ সামথিং, সেই মানুষগুলোকে ব্যবস্থা করাটা এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি এটাকে এইভাবে দেখি যে
অনেকেই কিন্তু ব্যক্তিগতভাবে অস্ত্র সাহায্যের জন্য সীমান্তে গিয়েছেন। জিয়াউর রহমান সীমান্তে গিয়েছেন, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম তিনি সীমান্তে অস্ত্রের জন্য গিয়েছেন, খালেদ মোশাররফ বিএসএফ এর মাধ্যমে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছেন। সেখানে খুবই হালকা কিছু কিছু অস্ত্র তাদেরকে দেওয়া হয়েছিল। যখন তাজউদ্দিন আহমেদ পার হয়ে গেলেন তখন বিএসএফ কিছু কিছু অস্ত্র তাদেরকে দিয়েছে, কিন্তু পূর্ণ মাত্রায় অস্ত্র পেতে শুরু করেছে আরো অনেক পরে। সেটা হলো মে মাসের পরে, এবং মে মাসের 24-25 তারিখ পর্যন্ত বিএসএফ এর দায়িত্বই ছিল এটা কিন্তু কি বলে সহায়তার বিষয়টা, কিন্তু মে মাসের 25 তারিখ থেকে এই সহায়তার পূর্ণ দায়িত্বটা সেনাবাহিনীর হাতে চলে যায়, ভারতীয় সেনাবাহিনীর হাতে, এবং পরবর্তীকালে তারা ধীরে ধীরে ভারী অস্ত্র দিতে শুরু করে। এটা সরকার গঠনের জন্য সম্ভব হচ্ছে, অর্থাৎ সরকার টু সরকার নেগোসিয়েশন। বাংলাদেশ সরকারের একজন প্রধান সেনাপতি আছেন যিনি সিএনসি জেনারেল উসমানী। তারপরে ইতিমধ্যে তাজউদ্দিন আহমেদ যেদিন শপথ গ্রহণ, আজকের দিন 17 যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন কিন্তু তিনি 7 জন সেক্টর কমান্ডার নাম বলেছেন। আর 10 এপ্রিলের যে তার বক্তৃতা, সেই বক্তৃতায় 4 জন সামরিক অফিসারের তিনি নাম বলেছেন যে অমুক অমুক জায়গায় তারা যুদ্ধ করছেন। জিয়াউর রহমানের নাম বলেছেন, আবু ওসমান চৌধুরীর নাম বলেছেন, খালেদ মোশাররফের নাম বলেছেন, KM শফিউল্লাহ নাম বলেছেন প্রথম দিনের ভাষণ। কিন্তু মুজিবনগরে যেদিন শপথ গ্রহণের দিন সেদিন 7 জন সামরিক কর্মকর্তার নাম তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বলছেন যে বিভিন্ন এলাকায় তারা পাক বাহিনীকে পর্যুদস্ত করছে, এইভাবে কথাগুলো তিনি বলছেন। এই যে সরকার টু সরকার আলোচনা হচ্ছে, এবং সরকারের মাধ্যমে, অর্থাৎ সরকার মানে প্রধান সেনাপতির সাথে ওদিকে পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান জেনারেল অরোরা, তার সাথে সরাসরি কথা হচ্ছে, এমনকি উসমানীর সাথে কখনো কখনো মানেকশর আলোচনা হচ্ছে। এইভাবেই অস্ত্রগুলো আমরা পেয়েছি, অর্থাৎ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধারা অস্ত্র পেয়েছে। আর একটা বিষয় হলো প্রশিক্ষণের যে ব্যাপারটা, সেটাও সরকারের মাধ্যমে। আমরা জানি, এখানে সারোয়ার ভাই সামনে বসে আছেন, আমি অন্য কোনো মুক্তিযোদ্ধা যারা আছেন আমি সবাইকে যেহেতু চিনি না, সেই জন্য সারোয়ার ভাইয়ের নামটাই বাংলা করেছি। সেটা হলো যে শরণার্থীরা যখন ওই পরে পার হয়েছে, পার হওয়ার পরে প্রথমত সবাই শরণার্থী ক্যাম্পে উঠেছে। ক্যাম্প থেকে সেখানে যাদের স্বাস্থ্য ভালো, যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে চায়, তাদেরকে যুব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। যুব ক্যাম্প থেকে আবার বাছাই করে করে যারা যেতে চায় তাদেরকে ট্রেনিং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এই যে কাজগুলো, এগুলো কিন্তু একটা সাংগঠনিক কাজ, এবং এই সংগঠনটা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের এই যে সংগঠন, শরণার্থী ক্যাম্পের যে সংগঠন, এটা একটা দুরূহ ব্যাপার ছিল। এই কাজটা সরকার অনেক অনেক অনিয়ম, অনেক অগোছালো ভাব থাকতে পারে, কিন্তু সরকার চেষ্টা করেছে যাতে সুসংগঠিতভাবে এই কাজটা হয়। প্রতিটা ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে একজনকে প্রদান করা হয়েছে, কয়েকটা ক্যাম্প মিলে একটা জোন করা হয়েছে এইভাবে, এবং প্রশিক্ষণ শিবিরে যাতে সবাই নিয়মানুবর্তিতার মাধ্যমে হয় সে কাজগুলো করা হয়েছে, এবং এভাবে একটা সিস্টেমেটিক্যালি পদ্ধতিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ হয়েছে। এবং কিছু প্রশিক্ষণ হয়েছে 30 দিন ব্যাপী, 1 মাস, কিছু হয়েছে 2 মাস, কিছু হয়েছে 3 মাস। এই কাজটা সরকার করেছে ভারতীয় বাহিনীর সহায়তায়। এমনকি আমাদের যারা সেনাবাহিনী বা পুলিশ বা ইপিআর এর লোক যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারাও কোনো কোনো জায়গায় এই ভারতীয় ইনস্ট্রাকচারের পাশাপাশি তারাও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। এইভাবে আমরা মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা তৈরি করে দেশের মধ্যে পাঠিয়েছে। এবং এখানে মুক্তিযুদ্ধের একটা স্ট্র্যাটেজি যেটা গ্রহণ করা হয়েছিল, সেটা হলো গেরিলা যুদ্ধটাকেই তারা গুরুত্ব দিয়েছিলেন, সম্মুখ সমরের পরিবর্তে অতর্কিত আক্রমণ এবং চলে যাওয়া। করি দেখছেন সারোয়ার ভাই, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই। এটা হলো একটা দিক। আর একটা হলো সরকারের অর্থের প্রয়োজন। অনেকেই আমাকে অনেক সময়, আমি যখন এই কথাগুলো বলি, জিজ্ঞেস করে অর্থের উৎসটা। সেটা হলো যারা দেশ থেকে অনেকেই মুক্তিযোদ্ধারা টাকা নিয়ে গেছে, এটা আজকে বলতে কোনো দ্বিধা নাই যে ব্যাংক লুট করেছে মুক্তিযোদ্ধারা, লুট করে এই টাকা তারা পাচার করেছে। তবিগুলাই চৌধুরী লিখেছেন, মাহবুবুদ্দিন লিখেছেন যে ট্রাক ভরে টাকা ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে। আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমাদের কাছে একটু আশ্বাস দিতে হবে, তখন কিন্তু কারো পকেটে 1 টাকা ভরার কোনো চিন্তা ছিল না। কারণ যে মানুষগুলো ওখানে গিয়েছিল বা দেশের মধ্যে অনেকে ছিল, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা জানতো যে আমরা ফিরবো না। অর্থাৎ টাকার অনেকেরই কোনো, বেশিরভাগ মানুষেরই কোনো টাকার লোক ছিল না। এইভাবে এটা হলো একটা উৎস। ভারত সরকার একেবারে সরকার গঠনের সাথে সাথেই 10 কোটি রুপি, চাঁদুদ্দিন আহমেদ বলেন যে আমাকে
শুরু করার জন্য 10 কোটি রুপি দিতে হবে। সেই টাকাটা ভারত সরকার দেয়। বাইরের থেকেও আমাদের যারা বাঙালিরা বিদেশে থাকতো তারাও কিন্তু বাংলাদেশ সরকারকে টাকা পাঠিয়েছে। এটা অর্থের গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা কথা অবশ্যই বলতে হবে যে সরকারের ভূমিকা সম্পর্কে অনেকেই মানে কি বলে যে যারা জানে না তারা খুবই উপহাস করে বা কটাক্ষ করে। বাংলাদেশ সরকারে যারা কাজ করেছে প্রত্যেকেই কিন্তু বেতন পেয়েছে এবং আমাদের যে স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র সেখানে আপনারা খুলে দেখবেন যে কোন শ্রেণীর কর্মচারীর কত টাকা বেতন। এমনকি সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরও একটা মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং বীরত্ব প্রদর্শন করলে কতটুকু ইনক্রিমেন্ট পাবে, মানে যদি যুদ্ধে মারা যায় কি ধরনের সুবিধা পাবে সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার এই কাজগুলো করেছে। এটা এমনকি সেক্টর কমান্ডাররাও কিন্তু পর্যন্ত বেতন পেয়েছে, তারা বেতন ভিত্তিক ছিলেন। এমনকি আমাদের এই শরণার্থীদের কথা এর সাথে শেষ হয়ে যাবে, সেটা হলো শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী প্রত্যেককেই সরকার কোনো না কোনোভাবে কাজে লাগাবার চেষ্টা করেছে, কেউ যাতে বসে না থাকে এই কাজটা সরকার এবং সরকারের নেটওয়ার্কের আওতায় এই সহায়তা দিয়ে এমনকি স্কুলের এই শরণার্থী ক্যাম্পগুলোর পাশাপাশি ছোট ছোট স্কুল করে সেই স্কুলের শিক্ষক নিয়োগ করেছে, যারা প্রাইমারি হাই স্কুলের শিক্ষক ওপারে বাদ হয়ে গেছে, এমনকি লেখাপড়া জানে কোনো কাজ নাই, তাদেরকে স্কুলে নিয়োগ করে ওই ব্রাহ্মমান স্কুল সেখানে 200 টাকা করে তাদেরকে বেতন দেওয়া হয়েছে। আজকে 200 টাকা অনেক কম মনে হতে পারে, সেই সময় অনেক বেশি ছিল। আর একটা হলো শরণার্থীদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে। সেই রেশন কার্ডের মাধ্যমে তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন তারা চাল, ডাল, আলু বা ইত্যাদি এগুলো তারা পাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু সেটা হয়তো যথেষ্ট ছিল, এটা বলতে হবে, সেটা হয়তো যথেষ্ট ছিল। এই কাজগুলো সরকার চেষ্টা করেছে। এটা হলো একটা দিক। কূটনৈতিক দিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মানে বাংলাদেশ যে হলো তার পিছনে সম্মুখ সমরে যারা কাজ করেছেন, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, এমনকি স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়েছিল, তারাও কিন্তু এই কি বলে যে খেলার অনুষ্ঠানের আয়োজন করে টিকিটের মাধ্যমে সেখানে এবং গান গেয়ে, ছবি এঁকে এইভাবে টাকা সংগ্রহ করেছে। তা সেখানে বুদ্ধিজীবীদের বিভিন্ন এই শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাবার চেষ্টা করেছে সরকার। এমনকি টেলিভিশনে, রেডিওতে স্বাধীন বাংলা, এখানে একটা কথা বলি যে তাজউদ্দিনের সাথে যদি প্রথম সাক্ষাৎ হয় ইন্দিরা গান্ধীর, অনেকগুলো পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমাকে একটা বেতার যন্ত্রের ব্যবস্থা করে দিতে হবে, যেটাই পরবর্তীকালে আমাদের যে খুবই কম কিলোওয়াটের বেতার যন্ত্র ছিল সেটার পরিবর্তে ভারত সরকার 50 কিলোওয়াটের একটা বেতার যন্ত্র দেয় এবং সেটাকে একটা অজ্ঞাত স্থানে বসানো হয়, তার মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান, কবিতা, কবিতা, নাটক এগুলো প্রচার করা হয়। এটা বাংলাদেশ সরকারের কাজ। আমি কূটনীতির কথা বলছিলাম যে কূটনৈতিক যে কার্যক্রম এটা ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার একটা প্রথমেই ঘোষণা দিয়ে দেয় যে বিদেশে যে সকল কর্মরত কূটনীতিবিদরা, বাঙালি কূটনীতিকরা আছে, তারা যদি বাংলাদেশ সরকার তাদেরকে আহ্বান জানাচ্ছে, তারা যেন বাংলাদেশের পক্ষে আনুগত্য পোষণ করে, এই সার্কুলারটা দিয়ে দেওয়া হয়। এটা হলো একটা। এবং বিদেশি কূটনীতিকদের মধ্যে প্রথম যিনি বাংলাদেশের পক্ষে ডিফেন্ড করেছিলেন আবুল হাসান মাহমুদ আলী, এইচ মাহমুদ আলী, 6 এপ্রিল 1971। এবং এই সময় আরেকটা যেটা ঘটনা ঘটে সেটা হলো কলকাতা হাইকমিশন, দিল্লি হাইকমিশনের দুজন গুরুত্বপূর্ণ তারা কালচারাল অ্যাটাশে ছিলেন, একজন KM আমজাদুল হক এবং KM শেহাবুদ্দিন এবং আমজাদুল হক, এই দুজন বাংলাদেশের পক্ষে ডিফেন্ড করেন। তখন কিন্তু বাংলাদেশের সরকার গঠিত হয়নি, এটা একটা অত্যন্ত সাহসের কাজ। এবং তারা যখন এই ডিফেন্ড করলেন বাংলাদেশের পক্ষে, তখন সারা পৃথিবীতে এটা খবর হয়ে যায় যে বাংলাদেশের পক্ষে তারা ডিফেন্ড করেছে। এটা হলো। তারপরে তো আমরা দেখি যে কলকাতা মানে ইরাক থেকে আবুল ফতে, তারপরে আপনার নেপালের হাইকমিশন থেকে, জাপান থেকে, বিভিন্ন দেশ থেকে, এমনকি M.A. মোহিত সহ আনোয়ারুল করিম চৌধুরী জয়, এরা যারা হারুনুর রশিদ, এরা যারা আমেরিকাতে ছিলেন, প্রায় 14 জনের মতো কূটনীতিক একসাথে। সবচাইতে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে কলকাতা ডেপুটি হাই কমিশন অফিসের হোসেন আলীর নেতৃত্বে 64 জন কর্মচারী কর্মকর্তা, বাঙালি কর্মচারী কর্মকর্তা 18 এপ্রিল এই 17 তারিখের পরের দিন তাজউদ্দিন আহমদের সাথে রাতে বৈঠক হয়েছে। তারপরে পরের দিনই তিনি বাংলাদেশের পক্ষে তিনি আনুগত্য পোষণ করেছেন। এটা সারা পৃথিবীতে নিউজ হয়। এই জিনিসটা বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় এই কাজগুলো হয়। এই যে কূটনীতিকরা বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করছেন, এর বাইরে বাংলাদেশ সরকার আরো কিছু কাজ করেছে।
সেটা হলো বুদ্ধিজীবীদের দিয়ে বা পৃথিবীর বিভিন্ন দেশে কূটনৈতিক টিম পাঠিয়েছেন, তারা যেন আমাদের সরকারকে সহযোগিতা করে, ওই দেশের জনগণ এবং সরকার তারা যেন আমাদেরকে এই ধরনের সহযোগিতা দেয়, বাংলাদেশের পক্ষে প্রচারণা চালায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালানোর জন্য। এই এরকম কয়েকটা টিমের কথা আমি উল্লেখ করতে পারি। যেমন ধরেন বুদাপেস্টে একটা শান্তি সম্মেলন হয়েছিল, রমেশচন্দ্র মজুমদার বা সে রমেশচন্দ্র তার নেতৃত্বে। সেখানে বিশেষ করে সোভিয়েতভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বেশি ছিলেন, জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশ থেকে এসেছিলেন। সেখানে কিন্তু বাংলাদেশের একটা টিম যায়, আব্দুল সামাদ আজাদ সেটার প্রতিনিধিত্ব করছেন। আব্দুল সামাদ আজাদ, দেওয়ান মাহবুব আলী এবং এই যে সামনে বসে আছেন ডাক্তার সারোয়ার আলী, এই টিমের সদস্য কিন্তু ডাক্তার সারোয়ার আলী ছিলেন। এবং ওনারা বুদাপেস্ট থেকে কিন্তু রাশিয়াতেও গিয়েছেন এবং পার্শ্ববর্তী অন্যান্য দেশের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন যেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন দেয়, বিশেষ করে সোভিয়েত পূর্ববর্তী দেশ। আব্দুল সামাদ আজাদ আফগানিস্তানে গিয়েছেন, সেখানে এই আপনার ব্যারিস্টার নুরুল কাদের মানে সচিব নুরুল কাদের, আর একজন নুরুল কাদের, তিনি ওই সফরসঙ্গী ছিলেন। তারা আফগানিস্তানে গেছে এবং নুরুল কাদের লিখেছেন যে আমি ওখান থেকে ইরানেও গিয়েছি। এটা অন্য কোনো সূত্রে আমি পাই না, নুরুল কাদের তার বইয়ের মধ্যে 266 দিনের স্বাধীনতা এই বইয়ের মধ্যে উনি বলার চেষ্টা করেছেন। আর একটা টিম গিয়েছিল মোল্লা জালালউদ্দিন এমপির নেতৃত্বে, সিরিয়া লেবাননে একটা টিম পাঠিয়েছিল। সেখানে মাহমুদ শাহ কুরেশি, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একসময় অধ্যাপক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেখানে আরেকটা সিরিয়া লেবাননে আমাদের আরেকটা টিম আছে। আব্দুল মালেক হুদি, তার নেতৃত্বে একটা টিম ভোটাল এবং নেপালে গিয়েছিলেন। ফকির শাহমুদ্দিন, অ্যাডভোকেট ফকির শাহমুদ্দিন, বাংলাদেশ সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার নেতৃত্বে একটা টিম, জ্যোতিপাল মহাতের ওই টিমের মেম্বার ছিলেন। তারা শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান এই 3 দেশে তারা ভ্রমণ করেন নাই, মানে তারা বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে কাজগুলি, এটা বাংলাদেশ সরকারের কাজ। তাহলে বাংলাদেশ সরকার একটা হলো মুক্তিযুদ্ধের, সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এবং এখানে আমি আর 2টা পয়েন্ট বলে আমি শেষ করতে চাই। মুক্তিযুদ্ধের যে 11টা সেক্টর, এই সেক্টরটা কিন্তু বাংলাদেশ সরকারের আওতায় পরিচালিত সেক্টর। 11 থেকে 15ই জুলাই কলকাতাতে একটা সামরিক সম্মেলন হয়। সেই সামরিক সম্মেলনে সকল পর্যায়ের সামরিক কর্মকর্তাদেরকে ডাকা হয় এবং সেই সম্মেলনের উদ্বোধন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এবং তাজউদ্দিন আহমেদ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এখানে উপস্থিত ছিলেন। এবং সম্মেলনের শেষের সকল সামরিক কর্মকর্তা এরকম একবারে সরাসরি হাত তুলে শপথ গ্রহণ করেছেন যে বাংলাদেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকবে এবং স্বাধীন না হওয়া পর্যন্ত এই দেশমাতৃকার জন্য তারা লড়ে যাবেন। এই ধরনের একটা শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে হয় এবং এটা সরকারের কাছে তাজউদ্দিন আহমেদ প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে এই শপথ তিনি মানে তার সামনে দাঁড়িয়ে যিনি শপথের নেতৃত্ব দিয়েছিলেন এমএস ওসমান, এই একটা কাজ। এবং এই 11টি সেক্টরের পাশাপাশি এই 11টি সামরিক সেক্টরকে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকার 11টি বেসামরিক জোনাল কাউন্সিল গঠন করেছিল। প্রতিটা সেক্টরের পাশে, সামরিক সেক্টরের পাশে একটা বেসামরিক সেক্টর। 11টি জোনাল কাউন্সিল, আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে কম বয়সী যারা, তারা 11টা সেক্টরের খবর জানে, কিন্তু জোনাল কাউন্সিলের কথা জানে না। জোনাল কাউন্সিল হলো বেসামরিক প্রশাসন। এই বেসামরিক প্রশাসন সামরিক প্রশাসনকে সবসময় সহযোগিতা করেছে। এইচ.টি. মোমের বইয়ে ওখানে জিয়াউর রহমানের একটা চিঠি ছাপা আছে। এইচ.টি. মোমের বই প্রথম বাংলাদেশ সরকার, এই বইয়ের শেষে পরিশিষ্টে জিয়াউর রহমানের একটা চিঠি আছে। তো জিয়াউর রহমানের চিঠিতে লিখেছেন যে আমার একটা 10,000 টাকা লাগবে, আমি ক্যামেরা সহ কিছু সরঞ্জাম কিনবেন। এবং জিয়াউর রহমানকে ওই টাকাটা, এই যে বেসামরিক প্রশাসনের প্রধান ছিলেন তখন এইচ.টি. মম মন্ত্রিপরিষদ সচিব হন নাই, উনি একটা জোনাল কাউন্সিলের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তো সেখানেও চিঠিতে তিনি যুক্ত করে দিয়েছেন এবং জিয়াউর রহমানকে যে টাকাটা দেওয়া হয়েছিল ওই টাকার চেকের নম্বর সহ ওখানে উল্লেখ করা আছে। অর্থাৎ সামরিক সেক্টরকে সাহায্য করার জন্য 11টি বেসামরিক সেক্টরও কাজ করছে। এইভাবে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের প্রথম সরকার তারা মুক্তিযুদ্ধকে এগিয়ে নেয় এবং পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা বলেছি যে এইভাবে তারা
তারা সারা পৃথিবীর মানুষকে, বাঙালিদেরকে একত্রিত করার চেষ্টা করে, এবং এই একত্রীকরণের কারণেই এই যুদ্ধটি একটি জনযুদ্ধে রূপান্তরিত হয়। জনযুদ্ধে রূপান্তরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয় যে মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বনকারী সকল দলের মানুষকে একত্রিত করার জন্য একটা উপদেষ্টা পরিষদ। সেই উপদেষ্টা পরিষদে যেমন কমিউনিস্ট যারা, তাদেরকেও রাখা, মনীষী সেখানে ছিলেন, মৌলানা ভাসানীও সেখানে ছিলেন, এবং আওয়ামী লীগের তারাও ছিলেন। এই যে সব মানুষকে একত্রিত করে মুক্তিযুদ্ধ পরিচালনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা আজকে যে বাংলাদেশ পেয়েছি, সেটা বাংলাদেশ সরকারের জন্য এটি শেখ মুজিবুর রহমানের সরকার, কিন্তু তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে তাজউদ্দিন আহমেদের যে ত্যাগ, সেটা বলতে হবে একটা কারণে। এই কথাটা বলে আমার বক্তব্য আমি শেষ করে দিতে চাই। সেটা হলো মন্ত্রিপরিষদ গঠিত হওয়ার পরে মন্ত্রিসভার প্রথম বৈঠক 12 তারিখে পরিণত হয়েছে। সেই বৈঠকে এই 4 জন তারা শপথ গ্রহণ করেছিলেন যে বাংলাদেশ মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পারিবারিকভাবে মিলিত হব, অর্থাৎ আমাদের পরিবারের সাথে আমরা রাত্রি যাপন করব, আমরা অফিসে থাকবো, অফিসে আমরা ঘুমাবো। প্রত্যেকেরই অফিসে ছোট্ট একটা কাঠ সবার ছিল, তাজউদ্দিনেরও ছিল, একা মানুষ ঘুমানো যায়। এই শপথ তাজউদ্দিন আহমেদ অক্ষরে অক্ষরে পালন করেছে, এবং তিনি তার মেয়ের জ্বরের খবর শুনে একদিন রাতের বেলায় তিনি বাসায় এসেছিলেন। বাসায় এসে দেখলেন যে গায়ে 103 ডিগ্রি জ্বর। তারপর তিনি ফিরে গেছেন। এটা হলো একদিনের কাহিনী। নুরুল কাদের তার বই 71 আমার, সেখানে তিনি লিখছেন নুরুল কাদের সবসময় তাজউদ্দিনের কাছাকাছি থাকতেন। বলছেন এরকম তাজউদ্দিন আমাদের একবার মারাত্মক জ্বর হয়। তো বলছে আমি একটা সরকারি কাজে, অফিসিয়াল কাজেই তার রুমের সামনে যাই, ভিতরে দেখি যে বাথরুমে কাপড় কাচার শব্দ হচ্ছে। তা আমি দরজার বাইরে থেকে ডাক দিই, দরজাটা খোলা ছিল। তাজউদ্দিন একটুখানি দরজা খুলে বললেন যে কাপড় কাচ্ছে। তাজউদ্দিনের শার্ট মাত্র তখন পর্যন্ত একটা, পরের দিন তিনি ট্যুরে বাইরে যাবেন, ওই শার্টটা ধুয়ে তিনি ফ্যানের শুকাবেন, তারপরে পরের দিন তাকে যেতে হবে। ওই শার্টটা পরে তিনি যাবেন। অন্য একটা হয়তো আছে, কিন্তু ওই শার্টটা পরে তিনি নিজের কাপড় নিজে কাচ্ছে। বাংলাদেশ সরকার অধিকাংশরাই এই ধরনের ত্যাগ স্বীকার করে আমাদের সামনে বাংলাদেশকে দিয়েছিল। অন্যদিকে একদিন দুপুরে জোহরা তাজউদ্দিন, খন্দকার মুশতাক, ওরা একই বিল্ডিংয়ে সবাই থাকতো। খন্দকার মুশতাকের বাসায় জোহরা তাজউদ্দিনের কেরোসিন ছিল, স্টোভ রান্না হতো। তো এর বাসায়, মুশতাকের বাসায় কেরোসিন আছে কিনা ওটা দেখার জন্য উনি গেলেন। যাই দেখলেন যে মুশতাক দুপুরে ভাত খাচ্ছে বাসায়। তা হঠাৎ করে মুশতাক বললেন যে ভাবি সরি, শরীরটা ভালো নাই, সেই জন্য আমি বাসায় এসেছি। এই কথার অর্থ হল মুশতাক শপথ গ্রহণ করেছে, কিন্তু তাজউদ্দিন আহমেদ শেষ দিন পর্যন্ত তার শপথ রক্ষা করেছিল। এইভাবে এদের ত্যাগের মাধ্যমে সকল মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সরকারের উচ্চপদস্থ যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তাদের ত্যাগের মাধ্যমে 16 ডিসেম্বর আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পাই, এবং এই রাষ্ট্র পূর্ণতা লাভ করে 1972 সালের 10ই জানুয়ারি। এই 10ই জানুয়ারি এসে বাংলাদেশের প্রথম সরকারের কর্মকাণ্ড শেষ হয়ে যায়, সে কথাটি বলবো না। এরপরে সরকার পুনর্গঠিত হয়। সে পুনর্গঠিত সরকার পরবর্তীকালে বাংলাদেশ পরিচালনা করে, যারও পরবর্তীকালে ছেদ ঘটেছিল 1975 সালের 15ই আগস্ট। আজকে আবার 1971 সালের সকল শহীদদের মধ্যে, সকল বীরদের প্রতি এই সরকার এবং সরকারের সাথে প্রান্তিক পর্যায় পর্যন্ত যারা সংশ্লিষ্ট ছিল, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এবং এই